আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যা হয়তো এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি চায়ের দোকান থেকে শুরু করে আমি মনে করি ড্রয়িং রুমের আড্ডায় একটি অদৃশ্য উত্তাপ ছড়াচ্ছে। আমরা কি একটু কান পেতে কখনো শোনার চেষ্টা করেছি যে আড়ালে আসলে কি ঘটছে? রাজনীতিতে যখন খুব বেশি নীরবতা নেমে আসে, তখন কিন্তু বুঝতে হয় সামনে বড় কোনো ঝড় অপেক্ষা করছে। আপনারা কি শুনতে পাচ্ছেন সেই ঝড়ের পদধ্বনি? আমি কিন্তু পাচ্ছি। প্রশ্ন উঠতে পারে, কেন? মাত্র তো একটা নির্বাচন হয়ে গেল, একটা নতুন সরকার দায়িত্ব নিল, এখনই আবার কেন অস্থিতিশীলতার কথা বলছি আমরা? কিন্তু এই কেনর উত্তর খুঁজতে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, বিশেষ করে 2024 সালের সেই জুলাই এবং আগস্টের দিনগুলোতে। দেখুন সুপ্রিয় দর্শক, সেই সময় আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল এক অভূতপূর্ব ছাত্র জনতার আন্দোলনের মুখে। কিন্তু সেই পতনের নেপথ্যে কারা ছিল? আমরা জানি সাধারণ শিক্ষার্থীরা রাজপথে ছিল, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে আমাদের দেখতে হবে সেই আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে কারা ছিল। অনেকেই বলেন তখন এক গভীর ষড়যন্ত্র বা ব্লুপ্রিন্ট কাজ করেছিল, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি, ডিপ স্টেট এবং কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী ছিল। বর্তমান যে বিএনপি সরকার ক্ষমতায় আছে, তারা কিন্তু সেই সময় অনেকটা সাইড লাইনে ছিল। তারা হয়তো বুঝে হোক বা না বুঝে হোক সেই গণ অভ্যুত্থানকে সমর্থন দিয়েছিল। কিন্তু যারা আসল পরিকল্পনাকারী ছিল, তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল এমন একটা পরিবর্তন যেখানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। জুলাই আগস্টের সেই উত্তাল সময়ে আন্দোলনের মূল কারিগররা যখন দেখলো তাদের সঙ্গে নানা মতের মানুষ যুক্ত হচ্ছে, তখন তারা সবাইকে স্বাগতম জানিয়েছিল ঠিকই, কিন্তু তাদের আসল লক্ষ্য কিন্তু কখনোই স্রেফ একটা গণতান্ত্রিক সরকার গঠন করা কোনোভাবেই ছিল না। যদি আমরা খোলাখুলি কথা বলি, তবে বলতে হয় এই মাস্টার মাইন্ডদের নেতৃত্বে বড় একটা ভূমিকা পালন করেছে জামাতে ইসলামী এবং তাদের সহযোগী কিছু গোষ্ঠী। এবং তাদের মূল পরিকল্পনা ছিল আওয়ামী লীগকে সরিয়ে এমন এক শাসন ব্যবস্থা কায়েম করা যেখানে তাদের আদর্শের প্রতিফলন ঘটবে। দীর্ঘ 1.5 বছর তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সামনে রেখে নিজেদের আখের গুছিয়েছে। এমনকি তারা বিভিন্নভাবে ফায়দা হাসিল করেছে। কিন্তু সমস্যাটা বাঁধল গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে। তারা হয়তো ভেবেছিল এই নির্বাচনের মাধ্যমে তারা চূড়ান্ত ক্ষমতায় পৌঁছাবে, কিন্তু বাস্তবতা তাদের জন্য খুব একটা সুখকর হয়নি। লক্ষ্য যেহেতু ভ্রষ্ট হয়েছে এবং ক্ষমতা থেকে তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তাই তারা কি কোনোভাবে এখন হাত গুটিয়ে বসে থাকবে? প্রশ্নই আসে না। আমরা দেখছি আড়ালে নতুন এক ব্লুপ্রিন্ট কিন্তু তৈরি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা একবার একটু ভালো করে ভেবে দেখুন, আওয়ামী লীগ সরকার ছিল দীর্ঘ 16 বছরের এক বিশাল পিরামিডের মতো শক্তিশালী, অথচ সেই প্রতাপশালী সরকারকেও কিন্তু এই গোষ্ঠীগুলো রাজপথের কৌশলে সরিয়ে নিতে পেরেছে। তাহলে এখনকার এই বিএনপি সরকার, যা মাত্র কয়েক মাসের পুরনো এবং অনেকটা নড়বড়ে অবস্থায় আছে, তাদের সরানো কি খুব কঠিন কাজ হবে? অন্তত সেই মাস্টার মাইন্ডরা কিন্তু তা মনে করছে না। তারা এই সরকারকে দেখছে অনেকটা বালির বাঁধের মতো, যা যে কোনো সময় ধসে পড়তে পারে। এবং তারা মনে করছে যেহেতু তাদের মূল লক্ষ্য পূরণ হয়নি, তাই লড়াইটা থামিয়ে দেওয়ার কোনো কারণ নেই। আর সেই লক্ষ্য পূরণের জন্যই নতুন করে রাজপথকে উত্তপ্ত করার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। আজ যখন আমরা কথা বলছি, এর আগের দিন রাজধানী ঢাকায় নেমেছে জামাতের নেতৃত্ব, সেই 11 দলীয় জোট। নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম তারা এত বড় একটা শোডাউন দিয়েছে।
বায়তুল মুকাররমের উত্তর গেটের এই বিক্ষোভ সমাবেশ কি কেবলই একটা কর্মসূচি, নাকি এর পেছনে বড় কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য নিহিত আছে? দেখুন সুপ্রিয় দর্শক, আমার থেকে বড় রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছেন এটি আসলে বাংলাদেশের চিরচেনা সেই পুরনো সংস্কৃতিরই একটা অংশ, যেখানে দাবি আদায়ের জন্য রাজপথকে বেছে নেওয়া হয়। কিন্তু এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন। 11 দলীয় জোটের নেতারা বলছেন তারা এখনই খুব কঠোর হতে চান না, কিন্তু তাদের কৌশলটা বেশ পরিষ্কার। তারা প্রথমে ছোট ছোট কর্মসূচির মাধ্যমে সরকারের উপর একটা মানসিক চাপ তৈরি করতে চায়। এরপর যদি সরকার তাদের দাবি না মানে, তবে আন্দোলনের তীব্রতা এখানে বাড়ানো হবে। জামাতের শীর্ষ নেতারা স্পষ্ট করে বলেছেন, সরকার যদি তাদের সেই তথাকথিত সংস্কারের পথে না হাঁটে, তবে তারা বৃহত্তর কর্মসূচি দেবে। এখানে একটা মজার বিষয় আপনারা লক্ষ্য করুন, এই আন্দোলনে কিন্তু এমন অনেক পক্ষ যুক্ত হতে পারে যারা হয়তো আদর্শিকভাবে এক নয়, কিন্তু সরকার বিরোধিতায় তারা একাট্টা। আমরা কিন্তু আগেও দেখেছি হাসিনা বিরোধী আন্দোলনে বাম ডান সব এক হয়ে গিয়েছিল। এবারও কি সেই একই চিত্র দেখা যাবে? এবং যদি সেই একই চিত্র আবার আমাদের দেখতে হয়, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবার সামনে চলে আসে, বা একটা প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায়। সেটা হচ্ছে, আওয়ামী লীগের পথে কি বিএনপি হাঁটছে? অর্থাৎ আওয়ামী লীগের যে পতন হয়েছিল, সেই পতনের মতো করে কি বিএনপি পতিত হতে যাচ্ছে? বিএনপি কি কোনোভাবে এই গোষ্ঠীর কাছে কিংবা এই বিরোধী শক্তির কাছে তারা কি হেরে যাবে, নাকি তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে তাদের পতন ঠেকাবে? দেখুন সুপ্রিয় দর্শক, এখানে ছোট্ট করে একটা বিষয় বলে রাখি। মূলত যে দাবি দাবাগুলো নিয়ে রাজপথ উত্তপ্ত হবে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে, সেই দাবি দাবাগুলো যদি বিএনপি নিজেদের আখের বাঁচানোর জন্য মেনে নেয়, তাহলে কিন্তু এই আন্দোলন হবে না, বরঞ্চ বিরোধী যারা রয়েছেন বর্তমানে তাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে, তাদের বিজয় হয়ে যাবে। এবং তাদের বিজয় হয়ে গেলে তারা কোনোভাবে কিন্তু আন্দোলন করবে না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি এই দাবিগুলো মেনে নেওয়া হয়, তাহলে বিএনপির কপালে বা বিএনপির ভবিষ্যৎ রাজনীতি আমি মনে করি অনেক বেশি জটিলতার সম্মুখীন হবে। এবং কিছু কিছু ভুল রাজনীতিতে একটি কলমের খোঁচার মাধ্যমে যখন একটি ভুল করা হয়, তখন যখন সেই ভুলটি করা হয়, ঠিক সেই মুহূর্তে বোঝা যায় না যে এই ভুলের পরিণাম কি হতে পারে। কিন্তু এই একটি ভুল সিদ্ধান্ত অদূর ভবিষ্যতে গিয়ে এমন বড় খেসারত নিয়ে আসে, যে খেসারতের কারণে একটি বড় রাজনৈতিক দল, একটি বড় সমর্থকের রাজনৈতিক দল অনেকটাই কোণঠাসা হয়ে যায়, এমনকি বিলুপ্ত পর্যন্ত হয়ে যেতে পারে। রাজনীতিতে ভুল সিদ্ধান্ত অনেক বড় বিপর্যয় ডেকে নিয়ে আসে। তাই বিএনপি এখন যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটাই কিন্তু তাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে, হয় অন্ধকারের দিকে, না হয় উজ্জ্বল আলোর দিকে। দেখুন সুপ্রিয় দর্শক, দ্বন্দ্বের মূল জায়গাটা কিন্তু এখন আর শুধু ক্ষমতার ভাগাভাগিতে কোনোভাবে সীমাবদ্ধ নেই। এটি এখন আইনি ও সাংবিধানিক তর্কের রূপ নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এর মধ্যে 16টি অধ্যাদেশকে বিলে রূপ দেওয়ার সুপারিশ করা হয়েছে, যেখানে মানবাধিকার কমিশন বা গুম প্রতিরোধের মতো বিষয়গুলো আছে। কিন্তু বিরোধীদের মূল ক্ষোভের জায়গা কিন্তু অন্যখানে। সুপ্রিম কোর্ট, সচিবালয় এবং বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশগুলো বাতিল করার যে সুপারিশ করা হয়েছে, তা নিয়ে জামাত জোট কিন্তু বেশ নাখোশ। আশ্চর্যজনক ব্যাপার হলো, এই সচিবালয় করার প্রস্তাবে কিন্তু একসময় বিএনপিরও সায় ছিল, কিন্তু এখন কেন সরকার উল্টো পথে হাঁটছে, এই প্রশ্নটাই তুলছে আন্দোলনকারীরা।
এবং তারা মনে করছে সরকার জুলাই সনদের অঙ্গীকার থেকে যেভাবেই হোক বিচ্যুত হচ্ছে। আসলে এইসব অভিযোগ বা সংস্কারের দাবি কিন্তু অনেকটা মূরক মাত্র। ভেতরে আসল উদ্দেশ্যটা হলো অস্থিতিশীলতা তৈরি করা। গুজব শোনা যাচ্ছে যে আগামী 7 এপ্রিলের বৈঠকের পর হরতাল বা অবরোধের মতো কোনো চরম সিদ্ধান্ত আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি এই পরিস্থিতি সামলাতে পারবে কোনোভাবে? সংসদীয় গণতন্ত্রে সংখ্যাধিক্য থাকলে অনেক সময় সরকার বিরোধীদের পাত্তা দিতে চায় না, এটা বাস্তবতা। কিন্তু বাংলাদেশে রাজপথের শক্তি অনেক সময় সংসদের চেয়েও বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায়, এটাও সত্য। যদি আবারও রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে, তবে দেশের অর্থনীতি আর সাধারণ মানুষের জীবনযাত্রা কোথায় গিয়ে ঠেকবে? এই বিষয়টি ভেবে আমি ব্যক্তিগতভাবে বর্তমান সময় উদ্বিগ্ন। তবে সবচেয়ে বড় আশঙ্কার যে জায়গা, সেই জায়গাটি হলো যদি এই ব্লুপ্রিন্ট সফল হয় এবং বর্তমান সরকারের পতন ঘটে, তবে কি কোনো স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে? আমার কিন্তু তা মনে হয় না। যারা এই পতনের ছক আঁকছে, তারা কিন্তু সফল হলে সংবিধান বা প্রচলিত আইন কানুন কিছুই হয়তো রাখবে না। তারা হয়তো আফগানিস্তান বলুন কিংবা ইরান বলুন, তাদের স্টাইলে একটি বিপ্লবী সরকার গঠন করবে, যেখানে সাধারণ নির্বাচনের কোনো বালাই থাকবে না। তারা মনে করে নির্বাচনে তারা জনগণের ম্যান্ডেট পাবে না, তাই দীর্ঘমেয়াদী শাসনের জন্য তারা বিশেষ কোনো শাসন ব্যবস্থা বেছে নেবে। কিন্তু বাংলাদেশের মানুষ কি আদৌ তা মেনে নেবে? আমাদের সেনাবাহিনী বা অন্যান্য নিরাপত্তা বাহিনী কি এমন একটা পরিস্থিতি কোনোভাবে বাংলাদেশের এই স্বাধীন ভূখণ্ডে হতে দিবে? এখানে ভূ রাজনীতিও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমাদের প্রতিবেশী দেশ ভারত, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন বা রাশিয়ার মতো দেশগুলোর নজর কিন্তু সব সময় আমাদের এই ছোট্ট বাংলাদেশের উপর থাকে। আমাদের ভেতরের অস্থিরতা অনেক সময় বাইরের শক্তির জন্য সুযোগ করে দেয়। জুলাই আগস্টের সেই ঘটনায় যারা নেপথ্যে ছিল, তারা কি আবারও বিদেশের সবুজ সংকেত পেয়েছে? এটি কিন্তু ভাবার বিষয়। আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে ব্লুপ্রিন্ট সাজানো হচ্ছে, তাতে হয়তো বড় কোনো গণ আন্দোলন বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হবে এবং সেই অস্থিরতার সুযোগ নিয়ে বর্তমান সরকারের পতন ঘটিয়ে হয়তো 1-11-এর মতো কোনো বিশেষ সরকার আবারও দায়িত্ব নিতে পারে। আমি এই সবসময় একটা সুন্দর আগামী দেখতে চাই, তাই আমি আশা করব শেষ পর্যন্ত হয়তো কোনো শুভ বুদ্ধির উদয় হবে। দেখুন সুপ্রিয় দর্শক, বারবার তো আর কেউ সফল হয় না, তাই না? একবার হয়তো কৌশলে ক্ষমতা বদল করা গেছে, কিন্তু বারবার বাংলাদেশের মানুষ এমনটা হতে দেবে না। তবে সামনের কয়েকটা মাস বাংলাদেশের রাজনীতির জন্য আমি মনে করি অত্যন্ত অগ্নিগর্ভ হতে যাচ্ছে, তাতে কোনো ধরনের সন্দেহ নেই। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে এই দাবা খেলায় শেষ পর্যন্ত কিস্তিমাত কে করে। সরকার কি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে, নাকি বল প্রয়োগ করে আন্দোলন দমানোর চেষ্টা করবে? আর বিরোধীরাই বা তাদের দাবি আদায় কতটা অনড় অবস্থানে থাকবে? এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। রাজনীতির এই রহস্যময় গোলকধাঁধা অনেক জটিল। এটা কখন খুলবে সেটা আমরা দেখব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনার বিষয়ে আপনাদের পক্ষে বিপক্ষে যে মতামতই থাকুক না কেন, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।